মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় স্থানীয় সময় সোমবার ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। রবিবার আদালতের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, মাদুরো ও সিলিয়া ফ্লোরেস স্থানীয় সময় দুপুরে ম্যানহাটনের ফেডারেল আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন। শনিবার ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে মাদুরো ও স্ত্রী ফ্লোরেসকে বন্দী করার পর তাদের অবস্থান এখন নিউ ইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতেই মাদুরো ও ফ্লোরেসকে বন্দি শিবিরে পাঠানো হয়। যদি ভেনেজুয়েলার বর্তমান সরকার সঠিক সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের সাথেই যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রবিবার সিবিএস নিউজের ফেস দ্য নেশন প্রোগ্রামে রুবিও বলেন, তারা কি করে সেটি দেখে সবকিছুই বিচারে নেবে যুক্তরাষ্ট্র। যদি তারা সঠিক সিদ্ধান্ত না নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের হাতে প্রভাব বিস্তারের একাধিক কৌশল বহাল থাকবে। মাদুরোকে মার্কিন বাহিনী আটক করার পর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ প্রেসিডেন্টের দায়িত্ব নেন। রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বর্তমান প্রেসিডেন্ট এবং তার পুরো মন্ত্রিসভার সাথে কাজ করতে প্রস্তুত আছে। মাদুরোকে আটক করার পর দেশটির বিরোধী দলীয় নেত্রী নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো গতকাল বলেছিলেন তারা ক্ষমতা নিতে প্রস্তুত। এ ব্যাপারে প্রশ্ন করলে রুবিও জানান, তারা ভেনেজুয়েলাকে গড়ার কাজ হাতে নেবেন না, অর্থাৎ এখন সরকার পরিবর্তনের কোনো ইচ্ছা তাদের নেই। তারা এতে জড়িত হতেও চান না। এর আগে যুক্তরাষ্ট্র ইরাক, লিবিয়া এবং আফগানিস্তানে হামলা চালিয়ে সেখানে নিজেদের আজ্ঞাবহ সরকার গঠন করতে চেয়েছিল, কিন্তু ভেনেজুয়েলায় মধ্যপ্রাচ্যের মতো এমন কিছু যুক্তরাষ্ট্র করবে বলে জানিয়েছেন তিনি। আমরা তাদের মূল্যায়ন করব তারা সামনে এগিয়ে কি করে তার ভিত্তিতে। এই মুহূর্তে তারা প্রকাশ্যে কি বলছে তার উপর নয়, অতীতে অনেক ক্ষেত্রে তারা কি করেছে তার উপরও নয়, বরং তারা ভবিষ্যতে কি করে সেটার উপর। মাদুরো সরকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সাথে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গত শনিবার সামরিক অভিযানের মাধ্যমে আটক করেছে যুক্তরাষ্ট্র। এরপরে দেশটির শাসনসভা গ্রহণ করেন ডেলসি রদ্রিগেজ। এদিকে ভেনেজুয়েলায় নতুন শাসক হিসেবে নোবেলজয়ী পুরস্কারের জয়ী বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে বসানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ট্রাম্প। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী দেশটির প্রেসিডেন্টের সাময়িক বা স্থায়ী অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট। সেই অনুযায়ী মাদুরো ও তার স্ত্রী আটক হওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ডেলসি রদ্রিগেজ। এরপরই রদ্রিগেজ জাতীয় প্রতিরক্ষা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি মাদুরো দম্পতির তাৎক্ষণিক মুক্তি দাবি করেন এবং মার্কিন সামরিক অভিযানের কঠোর ভাষায় নিন্দা জানান। এদিকে মাদুরো আটক হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রদ্রিগেজের সঙ্গে কথা বলেছেন এবং তিনি ওয়াশিংটনের সঙ্গে নতুন এক অধ্যায়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র বাইরে থেকে নতুন নেতৃত্ব বসাতে চায় না, বরং বর্তমান ব্যবস্থার মধ্য থেকেই কাজ করতে চায়। তবে অনেক বিশ্লেষকদের মতে রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে বড় ধরনের ছাড় দেবেন এমন সম্ভাবনা কম। ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, ডেলসি রদ্রিগেজকে কেন্দ্র করে মাদুরোর কঠোর শাসন থেকে বেরিয়ে আসতে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ পথ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। এদিকে ভেনেজুয়েলার নতুন শাসক হিসেবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে বসানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মাচাদো ভালো মানুষ হলেও ভেনেজুয়েলার ভেতরে তার যথেষ্ট সমর্থন ও গ্রহণযোগ্যতা নেই। 2 দশকেরও বেশি সময় ধরে চাভিসমো রাজনৈতিক আন্দোলনের অন্যতম প্রধান মুখ ডেলসি রদ্রিগেজ। 2018 সালে মাদুরো তার দ্বিতীয় মেয়াদে তাকে উপরাষ্ট্রপতি নিয়োগ দেন। এরপর 2025 সালের 10ই জানুয়ারি শুরু হওয়া মাদুরোর তৃতীয় মেয়াদেও তিনি এই পদে বহাল ছিলেন। মনিরুজ্জামান বাবু, 71। এদিকে ডেলসি রদ্রিগেজ যদি ঠিক কাজ না করেন, তাহলে তাকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই সতর্ক বার্তা দিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
কয়েক মাসের অব্যাহত সামরিক চাপ এবং হুমকি ধামকির পর গত শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিউ ইয়র্কে নিয়ে যায়। সেখানে মাদুরোকে এক বন্দি শিবিরে রেখে মাদক পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ট্রাম্প বলেছেন ওয়াশিংটন ভেনেজুয়েলাকে চালাবে এবং এর বিশাল তেলের ভান্ডার ব্যবহার করবে, তবে আমেরিকা কিভাবে এটা করবে তা বিস্তারিত জানাননি তিনি। রদ্রিগেজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে দেশটিতে মার্কিন অভিযানের বিরোধিতা করেছেন বলে দাবি করে এই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর গত শনিবার ট্রাম্প প্রথমে রদ্রিগেজের প্রশংসা করেছিলেন, তবে রদ্রিগেজ পরে বলেন তার দেশ তাদের প্রাকৃতিক সম্পদ রক্ষা করবে। ভেনেজুয়েলায় মার্কিন হামলাকে কাপুরুষোচিত অপহরণ অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। সেই সাথে তিনি জানিয়েছেন হামলার সময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কয়েকজন দেহরক্ষীকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। সেই সাথে ভেনেজুয়েলার কিছু সেনা সদস্য এবং বেসামরিক নাগরিকদেরও হত্যা করা হয়েছে বলেও জানান তিনি। রবিবার এক বিবৃতিতে একথা বলেন পাদ্রিনো, তবে কতজন নিহত হয়েছে তা উল্লেখ করেননি। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ভেনেজুয়েলা বিষয়ে সোমবার একটি জরুরি বৈঠকে বসবে। সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন ভেনেজুয়েলায় মার্কিন পদক্ষেপ একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রাতে চালানো মার্কিন অভিযানে ক্ষমতাধর এই দম্পতিকে তাদের বাসভবন থেকেই বন্দী করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। কিন্তু কেন ভেনেজুয়েলার ফার্স্ট লেডি যুক্তরাষ্ট্রের টার্গেটে পরিণত হলেন, জানাচ্ছেন আফসানা শাওন। মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস কেবল ভেনেজুয়েলার ফার্স্ট লেডি নন, বরং ৩ দশকের বেশি সময় ধরে তিনি মাদুরোর রাজনৈতিক সঙ্গী ও পরামর্শক। তাকে ফার্স্ট কম্ব্যাটেন্ট বলে চাভিসমো আন্দোলনের কর্মীরা। বিশ্লেষকদের মতে এই দীর্ঘ রাজনৈতিক ভূমিকা ও প্রভাবই তাকে যুক্তরাষ্ট্রের অভিযানের অন্যতম লক্ষ্যবস্তু করেছে। শ্রম ও ফৌজদারি আইনে দক্ষ আইনজীবী সিলিয়া ১৯৯২ সালে ব্যর্থ অভ্যুত্থানের পর হুগো চ্যাভেজ ও তার সহযোগীদের আইনি সহায়তা দেন। তখন থেকেই মাদুরোর সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। পরবর্তীতে জাতীয় পরিষদের সদস্য ও পার্লামেন্টের স্পিকার হন এবং প্রেসিডেন্টের দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সিলিয়া ফ্লোরেস। চ্যাভেজ সরকারের সময় তিনি ছিলেন ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট এবং পরে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রকাশ্যে খুব বেশি না থাকলেও সিলিয়া ফ্লোরেস ছিলেন মাদুরোর ক্ষমতার পেছনের কারিগর। অনেকেই তাকে সিংহাসনের পেছনে শক্তি হিসেবে দেখেন। মাদুরোর যে কোনো সিদ্ধান্তে তার ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। মাদুরো সরকারের মাদক পাচার ও অপরাধ চক্রের সাথে যুক্ত থাকার যে অভিযোগ যুক্তরাষ্ট্রের, তাতে সিলিয়া ফ্লোরেসের নামও একাধিকবার উঠে এসেছে। ২০১৫ সালে ফ্লোরেসের ২ ভাগ্নেকে হাইতিতে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। পরে নিউ ইয়র্কে তাদের বিচার হয় এবং কোকেন পাচারের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়, যদিও ২০২২ সালে বন্দি বিনিময়ের মাধ্যমে তারা মুক্তি পান। ২০১৮ সালে কানাডা ও পরে যুক্তরাষ্ট্র সিলিয়া ফ্লোরেসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন রাজস্ব বিভাগ তখন বলেছিল ক্ষমতায় টিকে থাকতে মাদুরো তার ঘনিষ্ঠ বৃত্তের ওপর নির্ভর করেন, আর সিলিয়া ফ্লোরেস সেই বৃত্তের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এরপর থেকেই যুক্তরাষ্ট্র বলে আসছে শুধু মাদুরো নন, তার স্ত্রীও নার্কো নেটওয়ার্কের অংশ। আর মাদুরোর সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা আছে তার স্ত্রীর, আর তাই অভিযানের সময় তাকেও আটক করা হয়েছে। আফসানা শাওন, ৭১। ভেনেজুয়েলার মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ভেনেজুয়েলার আনোয়ার ইব্রাহিম বলেন, ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে তা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং একটা রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর আঘাত। ভেনেজুয়েলার মার্কিন হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে নেতানিয়াহু বলেন, স্বাধীনতা ও ন্যায় বিচারের পক্ষে সাহসী এবং ঐতিহাসিক নেতৃত্বের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন। ট্রাম্পের দৃঢ় সংকল্প এবং সাহসী সেনাদের উজ্জ্বল পদক্ষেপকে স্যালুট। যুদ্ধে ক্ষতবিক্ষত গাজার মানুষের জন্য নতুন সংকটের নাম দারিদ্র্য আর ক্ষুধা। ত্রাণ নির্ভর জীবন নিয়ে ধুকে ধুকে বাঁচতে হচ্ছে গাজার মানুষকে। কোথাও নেই কাজের সুযোগ, বেড়েছে বেকারত্ব, মানবেতর পরিস্থিতিতে দিন কাটাচ্ছে গাজার মানুষ। আরও জানাচ্ছেন আফসানা শাওন। গাজা সিটির বিভিন্ন এলাকায় এমন অনেক ছোট তাঁবুতে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। ইসরায়েলের যুদ্ধে আশ্রয় হারিয়ে পরিবার নিয়ে এসব তাঁবুতেই থাকছেন তারা।
সবচেয়ে কঠিন সময় পার করছি, কোনো সুখ শান্তি নেই আমাদের। প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছি, যাওয়ারও কোনো জায়গা নেই। এমনই অবস্থা গাজার বেশিরভাগ মানুষের। যুদ্ধে আহতদের অবস্থা আরো করুন। আমরা কোথায় যাব? আমাদের কোনো আয় নেই, অর্থ নেই। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের কোনো বিকল্প নেই। আমার মতো আহতদের অবস্থাই সবচেয়ে খারাপ। অসুস্থদের চিকিৎসার পুরোটাই নির্ভর করছে ত্রাণের উপর। সেই ত্রাণও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। তাতে মৃত্যুর ঝুঁকিতে পড়েছে গাজার বহু মানুষ। গাজার মানুষের জীবন এখন পুরোপুরি ত্রাণ ও আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল। বেশিরভাগ মানুষই বিদেশি সহায়তার উপর নির্ভর করেই চলেছেন। এসব ত্রাণ বন্ধ হয়ে গেলে কি হবে আল্লাহই জানেন। গাজা উপত্যকার প্রায় পুরোটাই ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। ফলে ক্ষুধা ও ব্যাপক দুর্ভিক্ষের মধ্যে পড়েছে গাজার মানুষ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, অবরুদ্ধ এই উপত্যকায় যেটুকু ত্রাণ ঢোকে তা পুষ্টির চাহিদা পূরণ করছে না। গাজায় দৈনিক ত্রাণের লক্ষ্যমাত্রা 2000 টন, কিন্তু সেই লক্ষ্যমাত্রা কখনোই পূরণ হয় না, কারণ মাত্র 2টি ক্রসিং খোলা আছে আর সরবরাহও সীমিত করেছে ইসরায়েল। ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসনের পর ফিলিস্তিনে বেকারত্বের হার 50% এবং গাজা উপত্যকায় 80% বেড়েছে। পুরো ফিলিস্তিনে 5.5 লাখ মানুষ বেকার বলেও জানিয়েছে তারা। আফসানা শাওন, 71। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারে একটি মার্কেটে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে 30 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু সংখ্যক। হামলা চালিয়ে লোকজনকে হতাহত করার পাশাপাশি মার্কেটের বিভিন্ন দোকানে হামলা চালিয়েছে এবং লুটপাট করে অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। রবিবার স্থানীয় সময় বিকালে নাইজারের ডেমোগারাবের কাসওয়ান ডাকি মার্কেটে ঘটেছে এই হামলা। নাইজার পুলিশের মুখপাত্র বলেন, মোটরসাইকেলে চেপে বেশ কয়েকজন বন্দুকধারী সন্ত্রাসী বাজারের চত্বরে এসে নির্বিচারে গুলি চালাতে থাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজের পছন্দের ও যোগ্য প্রার্থী বাছাইয়ের সুযোগে উচ্ছ্বসিত কুয়েত প্রবাসীরা। কুয়েত থেকে সহকর্মী সাদেক রিপনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করছেন প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি, যারা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও ভোটাধিকার থেকে ছিলেন বঞ্চিত। প্রবাসীরা এই প্রথমবার ভোট প্রদানের মাধ্যমে রাখবে সরকার গঠনে অবদান। এবারে যে ভোটটার আনন্দ অনুভূতি বলে বোঝানো যাবে না। আমরা ঈদের চেয়ে অনেক খুশি, কারণ এবারকে আমরা প্রার্থী বাছাই করতে পারবো। আমাদের পরিবারের নিশ্চয়তা এবং আমার সন্তানের ভবিষ্যৎ যাতে সুন্দর উজ্জ্বল হয়, এই প্রত্যাশায় রাখি আমাদের বাংলাদেশ। 5 জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন প্রবাসীরা। ইতিমধ্যে নিবন্ধিত ভোটারদের কাছে পোস্টাল ব্যালট আসা শুরু হয়েছে। ধাপে ধাপে এসব ব্যালট বিভিন্ন ঠিকানায় পৌঁছাচ্ছে। নিরাপত্তাপূর্ণ একটা জীবন ব্যবস্থা যাতে নতুন সরকার উপহার দিতে পারে। যে সরকার নির্বাচিত হয় ওই সরকার যেন আইনি সহযোগিতা দেয় আমাদেরকে। প্রতীক বরাদ্দের আগে কোনো ভোটার পোস্টাল ভোট দিতে পারবেন না। আগামী 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পরই ভোট প্রদানের সুযোগ মিলবে এবং পরদিন থেকেই ডাকযোগে ব্যালট ফেরত পাঠানো যাবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না। যে নতুন সরকার যে আসুক তাদের কাছে আমার একটা আবেদন প্রবাসীর পক্ষ থেকে, সেটা হলো আমাদের এই লোনগুলোর শর্ত যেন একটু সহজ করে। আগামী সরকারের কাছে আমরা চাই এই দেশে আসার সময় যে ভিসার অতিরিক্ত দাম, এই সিন্ডিকেট, এটাকে ভেঙে দিতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ হতে বলা হয়েছে, যদি কেউ ভোট দেওয়ার ছবি বা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে এবং সেটি শনাক্ত করা যায়, তবে তাৎক্ষণিকভাবে তার এনআইডি ব্লক করে দেওয়া হবে। এছাড়া গোপনীয়তা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হবে। মনিরুজ্জামান বাবু, 71। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল, 71-এর সাথে থাকুন।